নিহান ভাই, আমার আর মেরো না, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি যা বলবো আমি তাই শুনবো, তাও মেরো না। কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে হাত থেকে বেত্তা ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে নেহাল। কোনোভাবে রাগ কমছে না, বরং রাগ বাড়ছে। এদিকে মেহেক ভয়ে গুটিসুটি মেরে খাটের এক কোনায় বসে বসে ফুপাচ্ছে। রাগে নিজের চুল খামচে ধরে নিচে বসে পড়ে নেহাল। মেহেকের দিকে তাকিয়ে বলে, মেহিক, সত্যি সত্যি বল, আশা কোথায়? মেহেক কান্নারত অবস্থায় বলে, সত্যি বলছি নিহান ভাই, আমি জানি না আশা আপনি কোথায়। মেহেকের কথা শুনে নিহাল রাগে মেহেকের গলা চেপে ধরে। এদিকে গলা চেপে ধরায় মেহেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। এটা দেখে নিহাল রাগে ধাক্কা দিয়ে ফেলে দেয় খাটের ওপর। নরম বিছানা হওয়ায় অতটা ব্যথা পায় না। নেহাল খাটের এক কোনায় বসে রাগে গজগজ করতে থাকে। মেহেকের দিকে তাকিয়ে নেহাল বলে, আমি খুব ভালো করে জানি মেহিক, তুই জানিস আশা কোথায়। আশার ভুলের শাস্তি এখন তুই পাবি। তোকে প্রথমে ভালো করে বোঝালাম, বুঝলি না। এখন দেখ, তোর জীবন আমি জাহান্নামে পরিণত করব। তো আমার সাথে গেম খেলা, মেহমিদ আহমেদ নেহালের সাথে। এবার তোদের দুই বোনকে বোঝাবো কত ধানে কত চাল। প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আস্তে আস্তে চোখ মেলে তাকায় মেহেক। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে মেহেক। সে মানতে পারছে না তার নেহাল ভাই তার গায়ে হাত তুলেছে, যে কিনা কখনো জোরে ধমক দেয়নি তাকে। নিজেকে কোনো রকম সামলে রুম থেকে বের হয় মেহেক। কিছুক্ষণ আগে যেখানে গান বাজনা মানুষের হইচই হচ্ছিল, এখন সেটা নীরবতা বিরাজ করছে। গত 2 দিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহনাজ খানম আশার বিয়ে উপলক্ষে। আর সেই মেহনাজ খানম আশা বিয়ের দিন পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা। এদিকে ছেলেপক্ষে সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির, আর এদিকে নতুন বউ পালিয়েছে। এটা কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথে নেহাল দৌড়ে মেহেকের রুমে আসে। নেহাল মেহেকের চাচাতো ভাই। মেহিক, আশা কোথায়? আমি জানি না আশা আপনি কোথায়। মাথা গরম করিস না, আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায়। দেখ, ছেলেপক্ষের সবাই চলে এসছে, তুই সত্যি সত্যি বল আশা আমি সত্যি বলছি নিহাল ভাই, আমি জানি না আশা আপনি কোথায়। মেহেকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নেহালের। আশা আর মেহেক এরা যা কিছু করে একে অপরের সাথে শেয়ার করে। আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে। আর সেখানে মেহেক কিছু জানে না, এটা বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলে, দেখ মেহিক, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারবি না। তাই সত্যি বল আশা কোথায়, কার সাথে পালিয়েছে? সত্যি বলছি আমি জানি না। মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেত দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপরে স্বীকার করে না মেহেক। রাগ আর বেড়ে যায় তার। রাগে আরও কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কুঁকিয়ে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে বেতটা ফেলে দিয়ে আবারও শান্তভাবে জিজ্ঞেস করে, কিন্তু মেহেকের একটাই কথা, সে জানে না কিছু। এদিকে ছেলেপক্ষে সবার সাথে নেহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যে কেউ একজন বলে, আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দিন, তাহলে তো ঝামেলা শেষ। কথাটা কানে আসতেই নেহাল রাগী দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। নেহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায়। আমাদের ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই এই কথা বাদ দেন। আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিতে পারেন। কথাটা বলে ওঠে নেহালের বাবা। নেহালের বাবার কথা শুনে কিছুটা শান্ত হয় ছেলেপক্ষের সবাই। এদিকে কথাটা শুনে রাগ আর তিত্তির করে বাড়তে শুরু করে নেহালের। শুধুমাত্র মেহেকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে। আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করতো তাহলে সে পালাতেই পারতো না। কিছুক্ষণের মধ্যে আশার বদলে মিনার সাথে রহিমের বিয়ে হয়ে যায়। ছেলেপক্ষে সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয়। প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায় পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত করে বউ নিয়ে চলে যায়। বাড়ির সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে। মেহেক আস্তে আস্তে গিয়ে বাবার পাশে বসে পড়ে। মেহেকের বাবা মেয়ের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভালো করেই জানেন তার ছোট্ট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকে চেনেন। মেহেককে দেখে নেহাল আরও রেগে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। নেহাল আদনান হোসেনের দিকে তাকিয়ে বলে, চাচা,
আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না, উল্টে পুরো পরিবারের সম্মান ধুলে মিশে দিয়েছে, এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি, আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে বলি, আমি জীবনে বেঁচে থাকতে মেহেককে বিয়ে করব না। কথাটা শুনে মেহিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহিক নিজেকে সামলে বলে, আমিও কখনো আপনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। মেহিকের পাল্টা জবাব শুনে নেহাল রাগী দৃষ্টিতে তাকায়। মেহিক ভয় না পেয়ে সেও রাগী দৃষ্টিতে তাকায়। মেহিক মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন, এবার আপনি আর কিছু করতে পারবেন না। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে মেহমেদ আহমেদ নেহাল নামে কেউ ছিল না, আর না কেউ থাকবে। এরকমটা না করলেও তো পারতে তুমি। মা মারা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার? একটু ভালো করে বোঝাইলেই তো ও বুঝতো। নেহালের মা কথাগুলো বলে নেহালের দিকে তাকিয়ে থাকে। নেহাল মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি জানো মা, ওকে ভালো করে বললেও আমার কথা মানত না, এই জন্য এই ব্যবস্থা করেছে। আর হ্যাঁ, তুমি ওর হয়ে একটা কথা বলবা না, অনেকবার। নেহালের মা নেহালের হাত ধরে বলে, বাবা একটু রাগটা কমা, এত রাগলে হবে? মেহেক এমনিতে তোকে দেখে ভয় পায়, তার মধ্যে তুই যদি এমন রাগারাগি করিস তাহলে তো তোদের সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটা সামলিয়েছে। দেখ, ও ছোট মানুষ, রাগে হয়তো উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে, তুইও বলতে কম করিসনি। আমি বলি বাবা একটু ঠান্ডা মাথায় সব ভেবে চিন্তে করবি। আর হ্যাঁ, ওর গায়ে হাত তুলবে না। আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছু জানে না, কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল। আর আশা পালানোর কথা শুনেই মেহেক আশার রুমে গিয়েছিল। কথাগুলো বলে নেহালের মা চলে গেল। নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি চিন্তা করো না মা, কেউ জেনে বুঝে নিজে কলেজে আঘাত করে, একটু ওর এইটুকু পাওনা ছিল। নেহালের বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে, আসবো নেহাল? নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আসো বাবা, দাঁড়িয়েছো কেন? নেহালের বাবা রুমে এসে বলে, আসার কোনো খোঁজ পেয়েছো? আসর ফ্রেন্ডের বাসায় আছে। যাক, টেনশন মুক্ত হলাম। আর হ্যাঁ শোনো, আশাকে বলে দিবা বাসায় আসতে। আমাদের ভুল হয়েছিল, ওর মতামত নেওয়ার দরকার ছিল। কিন্তু কে জানতো রহিম আর মিনা একে অপরকে ভালোবাসে? আগে জানলে তো দুজনের বিয়ে দিয়ে দিতাম। মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো। আর হ্যাঁ, তুমি আর মেহেক এর ধরার কাছেও যাবে না। তুমি না জেনে মেহেককে যা না তা বলেছো। আমি যেন না দেখি তোমাকে মেহেকের সাথে খারাপ ব্যবহার করতে। নেহালের বাবার কথাগুলো বলে চলে যায়। ফ্ল্যাশব্যাক। মেহেক আর নেহাল যখন ডাকাডাকি করছিল, একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে, তখন নেহালের বাবা বলে, কি শুরু করছো তোমরা? থামো এবার। আর নেহাল, তুমি না জেনে কেন মেহেককে দোষারোপ করছো? আশার পালানোর কথা মেহেক জানে না, আর আশা পালিয়েছে নিজ ইচ্ছায়। আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে, তাহলে মেহেকের দোষ কোথায় এখানে? আর অনেক পার বেরছো নেহাল, আমি এখনো জীবিত আছি। আমার ওপর কথা বলার সাহস হয় কি করে? বিয়ে তো তোমাদের করতেই হবে, এটাই শেষ কথা। আর আরেকটা কথা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালার জন্মের 50,000 বছর আগে লিখে দিয়েছেন ভাগ্য। রহিমের সাথে মিনের বিয়ে ভাগ্য ছিল, আর তাই হয়েছে। আর আশার খোঁজ নাও, কোথায় আছে সে? আমাদের আশা এমনি এমনি পালায়নি, কোনো না কোনো কারণ আছেই, তুমি খোঁজ নাও। নেহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নেয়। সে বিয়ে করবে না তাই পালিয়েছে। আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে মিনা আর রহিম একে অপরকে ভালোবাসে। এটা রহিম বাসায় জানাতেই রহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। মিনা মেহেকদের বাসায় থাকে। মিনার মা বাবা আর মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনা এই বাসায় থাকে। এদিকে রহিমের পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে। এই পরিবারের কেউ জানতো না আশা আর রহিম এর সম্পর্কর কথা। এদিকে রহিম জানে তার বিয়ে মিনার সাথে ঠিক হয়েছে। এদিকে রহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনেই প্রচণ্ড অবাক হয়। আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায়, কারণ সে জানে মিনা আর রহিমের সম্পর্কের কথা।
তাই 3 জন প্ল্যান করে। আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায়। বরযাত্রী এসে বড় মেয়েকে না পেলে ছোট মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাইবে, কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহিক, তার সাথে নেহালের বিয়ে ঠিক হয়ে আছে। তাই আশাকে না পেলে মিনার সাথে রহিমের বিয়ে দেবে। তাই আশা পালিয়ে যায় আর মিনার সাথে রহিমের বিয়ে হয়। আর এসবের মাঝে নেহাল আর মেহিকের সম্পর্কটা খারাপ হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরেই নিজেই মেহিকের সাথে কথা বলতে যায়। মেহিকের রুমের দরজার কাছে গিয়ে নক করে। দরজা খুলে মেহিক নেহালকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার মিস্টার মেহমেদ আহমেদ নেহাল, আপনি আমার রুমের সামনে? মেহিক ভ্রুকুচকানো দেখে নেহাল দাঁত বের করে হেসে বলে, কি করব বলো? আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি, তাই দেখতে এলাম তাকে। কি অবস্থা তার? কে কার বউ? কার হবু বউ? আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসেছেন মেহমেদ আহমেদ নেহাল। মেহিকের কথা শুনে নেহাল বলে, তুই আমার বউ। নেহালের কথা শুনে মেহিক রাগী দৃষ্টিতে বলে, সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমেদ আহমেদ নেহাল সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না। এখন কি হলো? মেহিকের কথা শুনে মেহিকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতে মেহিক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে। এদিকে নেহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায়। আর এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহিক। তার মাথা ভন ভন করে ঘুরছে। কোনো রকম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহিক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের সতেজ আবহাওয়া মনটা কেমন ভালো হয়ে যায়। চারিদিকে পাখির কিচিরমিচির, হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয়। ব্রাশ করা শেষে নিচে নামে মেহিক। খাওয়ার টেবিলে বসে বসে সবাই সকালের নাস্তা খাচ্ছে। মেহিক তার বাবার পাশে বসে। মেহিকের বাবা তার প্লেট থেকে মেয়েকে তো মুখে তুলে খাইয়ে দিচ্ছে। মেহিক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে। এটা তার ছোটোবেলার অভ্যাস। ছোটোবেলা থেকেই সেই সকালের নাস্তা বাবার হাতেই খায়। সে ছোটোবেলা থেকে আধো আধো কণ্ঠে যখন কথা বলা শেখে তখন থেকে খাওয়ার সময় বাবাকে গল্প শোনায়। সারাদিন কী কী করেছে, কী কী করবে, আজও ব্যতিক্রম না। আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহিক। মেহিকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছে। 2 মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। স্ত্রী মারা যায় প্রায় 8 বছর ধরে। সেই মেয়ে দুটোকে একাই মানুষ করেছে। আশা একটু বড় ছিল বয়সে। সে নিজেকে সামলাতে শিখেছে। তাকে নিয়ে অত চিন্তা ছিল না। সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল। কিন্তু ছোট মেহিক মাত্র 8 বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায়। তাকে কোনোভাবেই শান্ত করা যায় না। সব সময় শুধু মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে মেহিকের বাবা মেহিক ও আশা দুজনকে সামলায়। দেখতে দেখতে তার ছোট্ট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে। তার ছোট্ট মেয়েটা তার জান। ছোট্ট মেয়েকে না দেখলে তার রাতে ঘুম আসে না। এজন্য বড় ভাই আর মেহিকের বাবা মিলে সিদ্ধান্ত নেন নেহালের সঙ্গে মেহিকের বিয়ে দিয়ে এখানে রেখে দেবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দিহান যে আদৌ মেহিক নেহালকে বিয়ে করতে রাজি হবে তো। তিনি খুব ভালো করে জানেন তার ছোট্ট মেয়ে খুব জেদি প্রকৃতির। যখন সে না বলেছে সেটা তাকে মেরে ফেললেও করানো যাবে না। মেহিকের খাওয়া শেষ হলে মেহিক তার বাবাকে বলে, বাবা আমার তো আর কয়েকদিন পরেই এসএসসি পরীক্ষা, তাই আমার একটা নিউ ফোন লাগবে। মেহিকের কথা শুনে নেহাল খাওয়া বাদ দিয়ে ভ্রুকুচকে মেহিকের দিকে তাকিয়ে আছে। নেহালের এরকম করে তাকানো দেখে নেহালের বোন নেহা বলে, কি ভাইয়া এরকমভাবে মেহেকের দিকে তাকিয়েছ কেন? নেহাল নেহার কথা গুরুত্ব না দিয়ে মেহিকের দিকে তাকিয়ে বলে, এখন ফোনের দরকার কি? এসএসসি পাস করার পরে ফোন পাবি, তার আগে না। আমার কি দরকার সেটা আপনাকে কেন বলবো? আমাকে বলবে না তো কাকে বলবে? মেহিক নেহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে, কি হলো বলো, কিনে দিবা না? মেহিকের কথা শুনে মেহিকের বাবা বলে, আচ্ছা মামনি, আমি কিনে দেব, তুমি টেনশন করো না। পড়াশোনা করো, তোমার পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি নতুন ফোন পেয়ে যাবে। আপাতত তুমি আমার ল্যাপটপ ইউজ করো। মেহিক বাবার কথা শুনে খুশি হয়ে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকে যেন তোমার, আমার পরীক্ষা হয়ে গেলে আমি যেন ফোন পাই। মেহিক নেহালের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না। আমার ব্যাপারে ভাবার জন্য আমার বাবা আছে, তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। প্রায় 1 মাস কেটে গেছে নেহালের সাথে মেহিকের দেখা হয় না। আজ 5 দিন পর মেহিকের এসএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান। বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে। মেহিক রেডি হয়ে নিচে নামে। মেহিকের বাবা মেহিকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে। মেহিকের বাবার পাশে বসে বলে,
বাবা তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করো। মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে। বাবা তাহলে আমি যাই, তুমি থাকো এখন। বলেই সদর দরজা দিয়ে বের হতে যাবে, সে সময় নেহালের সাথে ধাক্কা খায়। নেহাল ভ্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে বলে। এই পেতনি, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? নেহালের কথা শুনে মেহেক নেহালকে ভেঞ্চি কেটে বলে। আমি যেখানেই যাই আপনার কি তাতে? মেহেকের কথা শুনে নেহাল বলে। সোজা কথা উত্তর দিতে পারিস না? মেহেক বলে। না আমি পারি না। পারবি কিভাবে? তুই তো 1 নম্বরের ঘাট তারা। যে যেমন অন্যকে তেমনই ভাবে, আপনি 1 নম্বরের ঘাটতারা, তাই আমাকেও ঘাটতারাই মনে করেন আপনি। মেহেকের কথা শুনে নেহাল বলে। পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? তোকে দেখলো তো সাধারণ জনগণ হার্ট অ্যাটাক করবে। নেহালের কথা শুনে মেহেক রেগে যায়। মেহেক বলে। আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক, আপনার তাতে কি? আপনি আমার বিষয়ে নাক গলাবেন না একদম। মেহেকের কথা শুনে নেহাল বলে। নাক তো গলায় নেই, নাক তো নাকের জায়গাতে আছে। দেখ আমার নাকই আছে, তাহলে গলালাম কিভাবে? নেহালের কথা শুনে রাগে দাঁতের সাথে দাঁত চেপে বলে। আমার সামনে থেকে সরেন, আপনাকে দেখলেই আমার মেজাজ গরম হচ্ছে। এখন আমি স্কুলে যাব, তাড়াতাড়ি রাস্তা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে আমার। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন খাম্বার মতো? মেহেকের কথা শুনে নেহাল বলে। স্কুলে যাচ্ছিস ভালো কথা, তাই বলে এত সাজুগুজু করে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই সাজুগুজু করেছি, আপনার কোনো সমস্যা? সমস্যা তো আমার। দেশের একজন সুনাগরিক হিসেবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য। তোকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবাই, তখন কি হবে? না না বাবা, আমি রিস্ক নিতে পারবো না। তুই চেঞ্জ করে তারপর স্কুলে যা। পাগল আপনি, রাস্তা ছাড়েন। কখন থেকে বকবক করছেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে বিদায় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনার সাথে ঝামেলা করতে চাইছি না আমি, আপনি রাস্তা ছাড়েন, আমি স্কুলে যাব এখন। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, তাই আমার সাথে কথাও বলতে আসবে না। নেহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায়। মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নেহাল বলে। আর যে সাজুগুজু করছো, তোমরা দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে জান। সবার আগে তো আমি হার্ট অ্যাটাক করবো। কালকে মেহেকের এসএসসি পরীক্ষা শুরু। রাত বাজে 8টা। বাসায় সবাই বসে আছে ড্রয়িং রুমে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেক রুম থেকে নিচে নেমে আসতে তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। আশার অপোজিট সাইডে নেহাল বসে ফ্রেন্ডস কল করছে। মেহেক আশার পাশে বসে বলে। সবাই কি নিয়ে আলোচনা করছে, একটু আমাকেও বলো। মেহেকের কথা শুনে নেহাল বলে। তুই শুনে কি করবে? আপনি শুনে যা করছেন আমিও তাই করব। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল বলে। দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে। আপনি কথায় কথায় আমার কথা শুনে ছ্যাদ করে উঠেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করিনি, আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথায়? দেখছো কাকা, তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে। নেহালের কথা শুনে নেহালের বাবা বলে। তুমি তো প্রথমে ঝগড়া শুরু করছো। শোনো, তোমরা দুজন কি বড় হয়েছো? এখন থেকে আমি যেন আর না দেখি তোমাদের ঝগড়া করতে। আর নেহাল, তোমাকে বলছি, তুমি আমার ছোট মেয়ের সঙ্গে ঝগড়া করবা না। তুমি আমার বাবা নাকি মেহেকের বাবা? আমার টান না টেনে ওর টান টানছ। নেহালের কথা শুনে নেহালের বাবা মৃদু হেসে বলে। তুমি যা আমার ছেলে, সেরকম মেহেকও আমার মেয়ে। আর নেহাল, তোমার তো ভার্সিটি লাইফ শেষ, এখন কি করবা ভাবছো? জব করবা নাকি বিজনেস করবা? নেহাল তার বাবার কথা শুনে বলে। আমি এখনো ডিসিশন নেইনি কি করব, তবে বিজনেস করার ইচ্ছা। এই জব আমার ধরা হবে না, আমি অন্যের গোলাম হতে চাই না। নেহালের কথা শুনে মেহেক বলে। আপনি সরকারি জব পেলে তো করবেন। মেহেকের কথা শুনে নেহাল বলে। তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই? আমার কি মনে হয় না হয় এটা দিয়ে কি হবে? তবে আপনি সরকারি জব পাবেন না, আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন, সেই সরকারি জব হোক আর বিজনেস হোক। তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন। আমি সরকারি জব পাই, তারপর তোর খবর আছে। আগে তো সরকারি জব পান, তারপর বলেন। আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে। এরা দুজন জীবনেও শোধরাবে না। আশার কথা শুনে সবাই হাসতে থাকে। নেহা বলে। ঠিক বলেছ আপু। দেখো ভাইয়া আর মেহেক একসঙ্গে হলেই ঝগড়া শুরু হয়ে যায় দুজনের। আরে এরা বিয়ের পর করবেটা কি? কি আর করবে, ঝগড়া করবে। আশার কথা শুনে খিলখিল করে হাসতে থাকে আশা আর নেহা।
সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালে মেহেক। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরবান তেলাওয়াত করে 8টা বাজতে রেডি হতে শুরু করে। রেডি হয়ে নিচে নামতে রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয়। বাসা সবার থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে। আজকে আশা আর মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সঙ্গে। আশা মেহেকের হাত ধরে নানা রকম উপদেশ দিচ্ছে। পরীক্ষার হলে পৌঁছানোর পর মেহেক পরীক্ষা কেন্দ্রে চলে যায়। মেহেকের বাবা আর আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেকের বাবা আশার হাত ধরে বলে, চলো আম্মু, আমরা একটা ক্যাফেতে বসি। আশার হাত ধরে ক্যাফেতে যায়। পরীক্ষা কেন্দ্রের পাশে ক্যাফে। মেহেকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু, যা হয়েছে তা বাদ দাও। এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মত ছাড়াই আমরা বিয়ের মতন একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে ফেলেছি। আশা বাবার দিকে তাকিয়ে বলে, কী করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম তুমি বলো। বাবা, আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম? তুমি একবার আমাদের জানাতে পারতে সবটা। বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা। তোমরাই বলো, 3 দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ের ডেট দেয়, আমি কিভাবে কি করতাম? যা হয়েছে বাদ দাও। এটা ধরে থাকলে তো আমাদের জীবন চলবে না। আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো। দেখো মা, মানুষ কি বললো না বললো এটা দেখে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি না খেয়ে থাকো, তোমাকে কেউ এক প্লেট খাবার দিয়ে যাবে না। বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। পৃথিবীতে একমাত্র ভাতের যে মূল্য, এতিম ছাড়া কেউ বোঝে না। আর বলছো না মান সম্মানের কথা, সেখানে আমার মেয়ের কেমন সেটা আমি জানি। মানুষ কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাই তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করো, নিজের পায়ে দাঁড়াও। তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে, আমি তোমার পছন্দকে মেনে নেব হাসি মুখে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি দুনিয়ার বেস্ট বাবা। মেহেকের বাবা মৃদু হাসি দেয়। বাবা মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করছেন। পরীক্ষার সময় শেষ হতে তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেক পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে। কালকে থেকে বোঝাই যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে। মেহেক আশার গলা জড়িয়ে ধরে বলে, আপনি আমি সব আনসার দিয়ে এসেছি। নেহাল পেছন থেকে মেহেকের মাথায় টোকা দিয়ে বলে, সব প্রশ্নের আনসার দিয়ে আসছিস, পাস করবি তো নাকি ফেল করবি? মেহেক আশার গলা ছেড়ে পেছনে তাকিয়ে দেখে নেহাল পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো এলোমেলো, এক হাতে ফোন ধরে আছে, এক হাত প্যান্টের পকেটে, মুখে বদমাইশি হাসি। নেহাল এক দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। যতবার এই মেয়েটার দিকে তাকাতেই ততবার ক্রাশ খায়। আছে কি এই মেয়েটার মধ্যে? মনে মনে প্রশ্ন করে নেহাল। রাগে বসে যে ভুল করছে সে তাতে জীবনেও মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না, সে জানে। এই মেয়ে প্রচণ্ড রাগে, মজা নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি বাড়ি। কেন যে রাগের মাথায় গায়ে হাত তুলতে গেছিলাম, এখন ভুল বুঝতে পারছে। কিন্তু এখন ভুল বুঝে কোনো লাভ নেই। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে মনে ভাবে কথাগুলো নেহাল। মেহেক নেহালের দিকে তাকিয়ে বলে, আমি পাস করব নাকি ফেল করব সেটা তো আপনার দেখার বিষয় না। আর আপনার মতো আমি নাকি অবশ্যই পাস করব আমি। মেহেকের কথা শুনে নেহাল ভ্রুকুচকে বলে, আমার মতো মানে কি? আমি কি কোনোদিন ফেল করছি? তোর কি আমাকে গাধা বলে মনে হয়? গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম? নেহালের কথার উত্তর না দিয়ে মেহেক বলে, চলো তো বাবা, বাসায় চলো, আমার ক্ষুধা পেয়েছে, খাবো আমি। চলো আজকে আমরা একটু রেস্টুরেন্টে যাই। অনেক দিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না। চলো আজকে আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই। আচ্ছা চলো সবাই, আমার ক্ষুধা পাইছে। মেহেক নেহালের দিকে একেবারে তাকিয়ে আবারও তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। নেহালকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ, না হলে ওর দিকে তাকালেই মেহেকের গলা শুকিয়ে আসছে, বুকের ভিতর কেমন অনুভূতি হচ্ছে। ইদানিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব কথা হচ্ছে মেসেঞ্জারে। পরীক্ষা শেষে মেহেকের বাবা মেয়েকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। সবসময় ফোন নিয়ে ব্যস্ত, সারাদিন রুমের মধ্যেই থাকে। এদিকে মেহেককে দেখার জন্য নেহাল সব সময় ছটফট করে, কিন্তু মেহেকের দেখা পায় না। রাত 11টা বাজে, অনলাইনে আছে মেহেক। খাবার খাওয়ার শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখছে। একটা আইডি থেকে মেসেজ আসে। কি করছো? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি।
তাই নাকি? কি ভাবছেন আমার কথা একটু শুনি। অনেক কিছুই ভাবছি, বলা যাবে না এখন, সময় হোক তখন বলবো। তাই কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার? আছে একটা কথা, সেটা সময় হলে বলবো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছে বলেন। কি করছো? এই তো ভিডিও দেখছি। আপনি? তোমার কথা ভাবছি। ভালো। খাওয়া দাওয়া হয়েছে তোমার? হয়েছে। আপনার? আমাকে না বলে খেয়ে নিলা, একবার তো ডাকতে পারতো। আমি একা একাই খাই। এটা কিন্তু ঠিক না, ওকে একবার বলতে আমাকে। বললে কি হতো? তোমার বাসায় চলে যেতাম, তোমার হাতে রান্না খেতে। আমি রান্না জানি না। এমা কি বলো, তুমি রান্না জানো না? না, জানি না। শিখো নেও, একদিন আমাকে রান্না করে খাওয়াবে। অজানার অচেনা একটা লোকের কথা শুনে কতক্ষণ ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে মেহেক। ছেলেটা মেহেককে মেসেজ দেয়। কি হলো, উত্তর দিলে না তো? রান্না করে খাওয়াবে না আমাকে? মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়, টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে। হুট করে একদিন ছেলেটা মেহেককে প্রপোজ করে বসে। মেহেক তো অবাক হয়ে গেছে। সে ভাবতে পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখগুলো ছোট ছোট, খুব বেশি না, মোটামুটি। ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক। একটা কথা বলবো? বলেন। তুমি অনেক সুন্দরী, তাই নাকি? অনেক অনেক সুন্দরী। ভালো। আমি না, কি বলছেন? ভালো করে বলেন একটু। বলে থেমে যান কেন? আমি তোমার ওপর কাজ খাইছি মোহক। সরাসরি কি আমাকে দেখছেন আপনি? না, কিন্তু তোমার ছবি দেখেছি আমি। তুমি অনেক মায়াবী, তোমার চোখ দুটো এত সুন্দর। হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আমি প্লিজ, আমাকে ফিরিয়ে দিও না। আজব তো, এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। কোনো কথা না বলে অফলাইন হয়ে যায়। সারাদিন কথাটা ভাবতেই থাকে। ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে। সে কি একটা সুযোগ দেবে? ভাবনা চিন্তার পরে মেহেক বলে, আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি, মিট করি। যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব। কয়েকদিন ফোনে কথা বলে। আজ দেখা করতে যাবে মেহেক। একটা মিষ্টি কালারের থ্রি পিস পরে, চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায়। মেহেক সুন্দর করে সেজেগুজে সেই ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটার দেওয়া লোকেশনে মেহেক পৌঁছে সেই ছেলেটাকে কল দেয়। ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল। মেহেকের কল পেয়ে মুচকি হেসে কল রিসিভ করে। মেহেক ছেলেটাকে এদিকে আসতে বলে। মেহেক ছেলেটা সহ আছে, তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে। কল কেটে ছেলেটা রাস্তার এই পাশে আসে। মেহেক দাঁড়িয়ে আছে সেখানে। ছেলেটা এসে মেহেককে বলে, এদিকে আসো। না, আমি ওই দিক দিয়ে যাব না। এদিকে আসেন আপনি। কেন, তুমি আসো। বলছি না আমি ওই দিক দিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হাই, আমি রিহাদ। হ্যালো, আমি মেহেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছি। কেন, কি এমন আছে আমার মধ্যে যে আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন? আছে তো অবশ্যই, কি আছে শুনি। অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবে না। তাই নাকি? ম্যাডাম। আচ্ছা, এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি, চলো। কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে। এদিকে রিয়াদের পেছনে পেছনে মেহেকও হাঁটতে শুরু করে। মেহেক আর রিয়াদ একটা রেস্টুরেন্টে বসে। রিয়াদ একের পর এক কথা বলতেই আছে আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে। তখন রিয়াদ বলে, আমি কখন থেকে বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো, তুমিও কিছু বলো। আমি কি বলবো, কথাই খুঁজে পাচ্ছি না। দুনিয়াতে এত কথা থাকতে তুমি কথা খুঁজে পাচ্ছ না? না, আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বক বক করছি আর তুমি চুপচাপ শুনছো, কিন্তু তো কিছু তো বলো। আচ্ছা থাকেন, বাসায় যাই, অনেক রাত হয়ে আসছে। আর একটু থাকো না? না না, বাসায় যাওয়া লাগবে। চলো, তোমাকে রিকশায় উঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়াদ একটা রিকশায় মেহেককে উঠিয়ে দেয়। টুকটাক রিয়াদ আর মেহেকের মধ্যে কথা হয়। হঠাৎ কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢোকে। রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে একটা পোস্টে চোখ আটকে যায়। রিয়াদ আর একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটা কিছুদিন আগে। মেহেক ভ্রু কুচকে পোস্টের দিকে তাকিয়ে থাকে। কি মনে করে যেন মেহেক সেই মেয়েটার আইডিতে ঢোকে। রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছিল। মেহেক মেয়েটাকে মেসেজ দেয়। হাই আপু। কে আপনি? আমি মেহেক। চিনলাম না তো। চিনবেন না আমাকে আপনি? আপনার একটা হেল্প দরকার ছিল আপু।
কি হেল্প বলেন? মেহিক মেয়েটাকে রিয়াদের একটা ছবি ইনবক্সে দিয়ে বলে, এই ছেলেটাকে চেনেন আপনি? কেন, এই ছেলেটা কে হয় তোমার? যাই হোক, বলেন আপনার কে হয় এটা? তোমার বয়ফ্রেন্ড হয় সে? ও আচ্ছা। তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আপনার এই ফ্রেন্ড আমায় প্রপোজ করেছে। তাই নাকি? তাড়াতাড়ি তাহলে বিয়ে শাদি করে, অনেক দিন হলো বিয়ে খাই না। মেয়েটার কথা শুনে মেহিক কিছুটা লজ্জা পায়, তারপর বলে, কি যে বলেন না আপু, আমি তো এখনো প্রপোজ অ্যাকসেপ্টই করিনি। করনি, করে নাও। আচ্ছা একটা প্রশ্ন করি। করো। রিয়াদ আসলে কেমন? কেমন বলতে? ছেলে হিসেবে কেমন? আপনি তো তার ফ্রেন্ড, আপনি তো ভালো করেই জানেন। ছেলে হিসেবে বলতে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে অনেক ভালো। এখন বিএফ হিসেবে কেমন সেটা তো আর বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপু। কিছুক্ষণ পর মেয়েটা আবারও মেহিককে নখ দেয়। মেহিক বলে, জি আপু, কিছু বলবেন? তোমাকে একটা কথা বলি। জি আপু বলেন। তোমাকে কি কল দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে কল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা মেহিককে কল দেয়। মেয়েটা আর মেহিকের মধ্যে কিছুক্ষণ কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেয়েটা বলে, তুমি কি জানো রিয়াদ আমার এক্স? মেয়েটার কথা শুনে মেহিক চমকে ওঠে, বলে, মানে? হ্যাঁ, রিয়াদ আমার এক্স। এখনও ওর সঙ্গে আমার কথা হয়। এর মধ্যে ও আবার তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। আপু ভালোভাবে বুঝিয়ে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না। শোনো, রিয়াদের সঙ্গে আমার রিলেশন ছিল, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এরপরে ও আবার আমাকে নক করে, আবার আগের মতো সব ঠিক করার জন্য। এর মধ্যে তো তুমি আমাকে মেসেজ দিচ্ছ যে ছেলেটাকে আমি চিনি কি চিনি না। এই ছেলে তো ভালো ফাজিল, ও আমায় প্রপোজ করছে, আবার আজকে আমার সঙ্গে দেখাও করছে। তুমি আর বেশি দেখছি কিছুই জানো না। ও এক নাম্বারে প্লে বয়। কাজই হচ্ছে একটা না একটা মেয়ের সঙ্গে রিলেশনে যাওয়া। বলতে পারো এক প্রকার লোকাল বাস। লোকাল বাস যেমন সব সময় ভরা থাকলেও বলে যে ফাঁকা আছে, উঠে আসেন, ঠিক তেমন সেও এতগুলো জিএফ থাকার পরও সে বলে যে আমি সিঙ্গেল। মেয়েটার কথা শুনে মেহিক খিলখিল করে হেসে ওঠে। মেয়েটাও হাসতে থাকে। মেয়েটা বলে, শোনো, ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রেখো না। আর এক কাজ করি, চলো, যেহেতু বলেছে ও সিঙ্গেল আর এদিকে আমার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য আবার মেসেজ দিচ্ছে, এক কাজ করি, তুমি আর আমি একদিন শাড়ি পরে ওকে একটা জায়গায় ডাকি। তারপরে বোঝা যাবে ও আমার সঙ্গে রিলেশনের কথা স্বীকার করতে চায় নাকি সিঙ্গেল দাবি করে তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেয়েটার কথা শুনে মেহিক খিলখিল করে হাসছে আর বলছে, ঠিক আছে আপু, একদিন তাই করা লাগবে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রায় অনেকক্ষণ মেহিক আর ওই মেয়েটার মধ্যে কথা হয়। এক পর্যায়ে দুজন ফ্রেন্ড হয়। এদিকে এত রাতে মেহিককে ফোনে কথা বলতে দেখে নেহালের মেজাজ হয় গরম। রাত বাজে প্রায় 12:40। এখনও ফোনে কথা বলতেছে মেহিক। নেহাল মেহিকের দরজায় নক করে। মেহিক ফোনটা রেখে দরজা খুলে দেখে নেহাল দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে শুকনো একটা ঢোক গিলে মেহিক বলে, কিছু বলবেন? নেহাল ভ্রুকুচকে তাকিয়ে থাকে মেহিকের দিকে। নেহালের এমন তাকানো দেখে ভেতর ভেতর মেহিক ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। নেহাল মেহিকের দিকে তাকিয়ে বলে, রাত কয়টা বাজে, এখনো ফোনে ফিচফিচ করে কথা বলছিস? মেহিক আমতা আমতা করতে করতে বলে, আসলে একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। কেমন কথা বলছিস যে সকালে বলা যাবে না, এই রাত্রে কথা বলা লাগবে? রাত কত হয়েছে দেখছিস? যা ঘুমাবে এত। আর একবার যদি দেখেছি এত রাত পর্যন্ত ফোনে কথা বলতে, তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে চলে যায় নেহাল। এদিকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেহিক। মনে মনে প্রচণ্ড ভয় কাজ করছে। আজ যে সে রিয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা যদি নেহাল জানতে পারে তাহলে তার কী অবস্থা হবে। মনে মনে প্রচণ্ড রাগ লাগছে। কেন রিয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার দেখাও করতে গিয়েছিল। মন চাইছে রিয়াদ বেটাকে গাছে লটকায় পেটাই। আমি কি পেটাবো? নেহাল যদি জানে তাহলে আমাকে উল্টো ধরে পেটাবে। প্রচণ্ড ভয় আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়ে মেহিক। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে মেহিক নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেহিকের দিকে রিয়াদ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে শাড়িতে? পরিচিত কারো কণ্ঠ শুনে পেছনে তাকাতে ভূত দেখার মতো চমকে ওঠে রিয়াদ। একবার দিয়ার দিকে তাকায়, একবার মেহিকের দিকে তাকায়।
রিয়াদ কাকে রেখে কাকে কি বলবে বুঝতে পারছে না। মেহেক আর দিয়া একসঙ্গেই বলে, কি হলো বলো, কেমন কি হলো লাগছে বলো, আমাদের? কেমন লাগছে আমাদের? রিয়াদ বেচারা মেনকাত চিপায় পড়ে গেছে। পেছনে বর্তমানে গার্লফ্রেন্ড, সামনে ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। কাকে দেখে কাকে কি উত্তর দেবে বুঝতে পারছে না। রিয়াদের অবস্থা বুঝতে পেরে দিয়া আর মেহেক বলে, থাক, তোমার বলা লাগবে না, আমিই বলছি, আমাদের অনেক সুন্দর লাগছে, তাই না? শেষের কথাটা একটু সুর টেনে বলে। এদিকে বেচারা রিয়াদ, সে তো ভয়ে ঘামছে। রিয়াদকে ভয়ে ঘামতে দেখে মেহেক রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, বলো মেয়েটাকে, তোমাকে, ও কেন তোমাকে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে? শোনো মোহক, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। রিয়াদের কথা শুনে দিয়া বলে, কি সব বুঝিয়ে বলবা তুমি? আর এই মেয়েকে রিয়া? রিয়াদ এবার দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি ডিয়া, একটু অপেক্ষা করো। আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েকে। বেচারা রিয়াদ কি বলবে ভেবে পায় না। একসঙ্গে দুইটা প্রেম করতে গিয়েছিল, বেচারা এখন না পাচ্ছে মেহেককে কিছু বলতে, না পাচ্ছে দিয়াকে কিছু বলতে। রিয়াদ ভয়ে শুকনো ডোক গিলছে। দিয়া আর মেহেক দুজনে অনেক বড় লোক ফ্যামিলির। এখন যদি তারা তাদের ফ্যামিলিকে বিচার দেয় তখন কি হবে? সে ভয় ভয় বলে, সরি, আমার ভুল হয়ে গেছে রিয়া, আমার গার্লফ্রেন্ড। তাহলে তুই আমার প্রপোজ করেছিলি কেন? শান্ত স্বরে জিজ্ঞাসা করে মেহেক। রিয়াদ বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। রিয়াদের কথা শুনে দিয়া বলে, তুই আমি থাকা সত্ত্বেও অন্য মেয়েকে প্রপোজ করছিস? একটু শোনো আমার কথা, আমাকে একটু বোঝো প্লিজ। এই তোর কথা কি শুনবো? হ্যাঁ, তুই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আবার অন্য বেটিরে প্রপোজ করিস? রিয়াদ ভয়ে দিয়ার হাত ধরে বলে, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও আমাকে প্লিজ। তুই আমার প্রপোজ করেছিস, তুই আমার সঙ্গে দেখা করেছিস, তুই আমার সঙ্গে ফ্লার্ট করছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। রিয়াদ এবার ভয়ে মেহেকের হাত ধরে বলে, প্লিজ মোহক, এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন প্রপোজ করব না, আমি ভুল করছি, ক্ষমা করে দাও। রিয়াদের চেহারা ভয়ে শুকিয়ে গেছে। পারলে সে এখনই কেঁদে দেবে। সে ভেবে পাচ্ছে না দিয়া আর মেহেক একসাথে কেন, তারা কি পূর্ব পরিচিত? আর এভাবে দুজনেই একসঙ্গে শাড়ি পরে আসলো। রিয়াদকে ভাবতে দেখে মেহেক আর দিয়া বলে, তোকে কি করা যায় বল, তোকে দিয়ে আর ভরসা নাই। যেহেতু একটা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আর একটা মেয়েকে প্রপোজ করতে পারিস, ডেটে যেতে পারিস। আমার ভুল হয়ে গেছে, আমি আর এই কাজ করব না, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও, ভালো হয়ে যাব, আমি আর এসব করব না। তোকে আমার আর বিশ্বাস নেই, যা, তোর সঙ্গে আমার ব্রেকআপ। আমি জীবনেও একসেপ্ট করবো না বেয়াদব, মন চাইছে জুতা খুলে তোকে ইচ্ছে মতো পেটাই। তুই চিনিস আমারে, তোর উপর প্রথম থেকেই আমার সন্দেহ ছিল। এত মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমাকে পটাতে চেয়েছিলি। তুই ভাবলি কিভাবে যে তোর ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোর সঙ্গে আমি রিলেশনে যাব? প্লিজ ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না, প্লিজ ডিয়া, প্লিজ ব্রেকআপ করিও না প্লিজ। রিয়াদের কথা শুনে দিয়া হাসতে হাসতে বলে, তোর মতলব কি আমি বুঝতে পারি নাই? আরে বোকা, পাইছস? তুই যে বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিস তা কি আমি জানি না? তোর ব্যাপারে এ কদিন সমস্ত খোঁজখবর নিছি, তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। বলে কাউকে একটা কল লাগায়। রিয়াদ ভয়ে ঘামছে। সে ভাবছে দিয়া আবার কাকে ডাকছে কল দিয়ে। রিয়াদের ভাবনার মাঝে নেহাল এসে হাজির। নেহালকে এই জায়গায় দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মেহেক। নেহাল মেহেকের সামনে এসে দাঁড়ায়। মেহেক ভেতরে ভেতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। নেহাল এসে রিয়াদের সামনে দাঁড়ায় বলে, তোর তো খুব এনার্জি দেখছে, গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আবার অন্য মেয়েকে প্রপোজ করছিস। মানুষ তো একটাকে সামলাতে পারে না, তোর আবার দুইটাকে সামলানোর ইচ্ছে, এনার্জি আছে দেখছে। নেহালকে দেখে রিয়াদ নেহালের পা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন আমাকে, আমি আর এভাবে জীবনেও করব না ভাই, ছেড়ে দেন আমাকে, আমি আর কিছুই করব না। বলেই ভয়ে হাওমাও করে কান্না শুরু করে। এদিকে নেহালকে দেখে মেহেকের চোখ মুখ শুকিয়ে গেছে। মেহেক এদিক ওদিক তাকিয়ে শাড়ি ধরে একটু ওপরে তুলে দৌড় লাগায়। এই যে মেহেক সেদিন নেহালকে সেখানে দেখে পালিয়ে আসছে, আজ 15 দিন হয়ে গেল সে নেহালের সামনে যায়নি। নেহাল যখন বাসায় থাকে সে রুম ভর্তি হয়ে থাকে। সে ভালো করে জানে নেহাল শান্ত আছে মানে কোনো না কোনো প্ল্যান করেই আছে।
নেহালের সামনে পড়লে তাকে আস্ত রাখবে না, এই ভয়ে সে 15 দিন রুম থেকেই বের হয়নি। আজ বাসায় মেহমান আসে, তাকে জোর করে আসা বাইরে নিয়ে এসেছে। বসার ঘরে মেহেকের বাবা, নেহালের বাবা মা, মেহেকের বড় ফুপি সবাই বসে গল্প করছে। আরেক পাশে নেহালের ফুফাতো ভাই বোন আরিফা, রিয়া, আদনান, নেহা বসে লুডো খেলছে। আশা মেহেককে তাদের সাথে বসায়। মেহেক তো নেহালকে দেখে ইতস্তত বোধ করছে। নেহাল এক মনে ফোন স্ক্রল করছে। মেহেক ভয়ে ভয়ে বসে আছে। মেহেককে দেখে আদনান বলে, কিরে মেহু, তুই ঘর কোনো ব্যাং হয়ে গেছিস দেখছি। কোনো ব্যাং যেমন রুমে এক কোণে পড়ে থাকে ঠিক তেমনই তুইও রুম থেকে আর বের হোস না। এই খবরদার, তুই আমায় কোনো ব্যাংক বলবি না একদম। মেহেকের কথা শুনে আশা বলে, মেহেকের পক্ষে কথা বলা বন্ধ করা আশা। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি আর মেহেক রুমে বসে আছে একা একা, তাহলে কি দাঁড়ায়? সে তো কোনো ব্যাং। আদনানের কথা শুনে সব হা হা করে হাসতে শুরু করে। মেহেক চোখ মুখ কুচকে বলে, আমি কোনো ব্যাংক হলে তুমি কি শিয়াল একটা? সব জায়গায় হুক্কা হুয়া করো। মেহেকের কথা শুনে নেহাল নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হাসতে শুরু করে। নেহালের সাথে নেহা, আশা, রিয়া, আরিফা সবাই হাসতে শুরু করে। বেচারা আদনান চোখ মুখ কুঁচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। সবাই হাসছে, মেহেক নিজেও মুখ টিপে হাসছে। আশা বলে, আমার বোনের সাথে লাগতে শোনা ভাইয়া, তোমারে সাবান ছাড়া ধুয়ে দেবে। আশার কথা শুনে আদনান বলে, ছোট মরিচের ঝাল বেশি। তা কি মনে করে আদনান ভাই তুমি আমাদের বাসায় আসছো? তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলো বলো, কি মতলবে আসছো, বলে ফেলো। মেহেকের কথা শুনে আদনান বলে, তোর কি মনে হয় আমি শুধু মতলবেই আসি? তা নয় তো কি, কই এতদিন তো আসোনি, আজও হুট করে আসলে, ব্যাপারটা কি বলো? নিজের প্রাণভোমরাকে দেখতে আসছি। এবার মেহেকের দিকে তাকিয়ে বলে, অনেক দিন হয়ে গেল আসা হয়নি, তাই আসছি তোদের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে। মেহেক আদনানের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আদনান বুঝতেই পারছে মেহেক তার কথা বিশ্বাস করছে না। মেহেক আর কিছু না বলে সবার সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আড্ডার মাঝখানে একটু পর পর মেহেক আর চোখে নেহালকে দেখছে। নেহাল একবারও চোখ তুলে মেহেকের দিকে তাকায়নি। নেহাল ভিতরে ভিতরে প্রচণ্ড রেগে আছে। মেহেকের সাহস কী করে হয় একটা অচেনা ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া, তো আবার শাড়ি পরে? ইচ্ছা তো করতেছে কারোর উপর দিয়ে একটা। কিন্তু না, নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখে। একবার তো গায়ে হাত তোলার পরে মেহেক আর তার সঙ্গে কথাই বলে না। অবশ্য সেদিন সে ভুল করেছে, এভাবে ঠিক হয়নি তার গায়ে হাত তোলা। এখন যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, তাই কোনো প্রকার রিস্ক না নিয়ে একবার যে ভুল করেছে সেই ভুলের মাসুল দিতে দিতে তার জীবন অর্ধেক প্রায় শেষ হয়ে যাবে। তবে এই মেয়েটাকে ক্ষমা করবে না। সবাই মিলে সঙ্গে খেতে বসেছে। নেহালের সামনে চেয়ারে বসেছে মেহেক। দুজনার কয়েকবার চোখাচোখি হয়ে গেছে। আদনান খাচ্ছে আর চোখে বারবার আশাকে দেখছে। প্রেয়সীকে দেখার লোভে ছুটে এসেছে। যখন জানতে পারে আশার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে হচ্ছিল তার বুকের ভেতর কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ভালোবাসার মানুষটার অন্যত্র বিয়ে হয়ে যাবে, এটাকে মেনে নেওয়া সম্ভব? তাই তো সে কাজের অজুহাতে আর আসেনি বিয়েতে। কিন্তু বিয়ের দিন যখন জানতে পারে আশা পালিয়ে গেছে, তখন তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তার জানার মধ্যে আশার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে সে পালালো কেন? সে তখনই খোঁজ নিয়ে জানতে পারে সব কিছু জানার পরে তার জানিয়ে পানি আসে। আর আশা অন্য কারো না। সব কিছু জানার পর প্রচণ্ড খুশি হয়েছিল। তাই তো নিজের অনুভূতিগুলো তার ফ্যামিলিকে জানায়। তার বাবা মা স্বাচ্ছন্দ্যে মেনে নেয়। তাদেরও পছন্দ ভাইয়ের বড় মেয়েকে। ছোটো মেয়েকে তো বড় ভাই নিজের ছেলের বউ করবে, সেটা সবাই জানে। তাই তো আজকে তারা আসছে আদনান আর আশার বিষয়ে কথা বলতে। বড়রা সবাই গল্প করতে করতে এক পর্যায়ে আদনানের মা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই তোর কাছে একটা আবদার আছে। মেহেকের বাবা বোনের দিকে তাকিয়ে বলে, কি আবদার? আদনানের মা আমতা আমতা করতে করতে বলে, আসলে আমি আদনানের জন্য আশার হাত চাইছি। আশাকে আমি আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাব। বোনের কথা শুনে মেহেকের বাবা বড় ভাইয়ের দিকে তাকান। নেহালের বাবা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর মেয়ে তুই ভালো বুঝিস, একবার তো ওকে না জিজ্ঞেস করে, ওর মতামত না নিয়ে আমরা ভুল কাজ করেছিলাম। এবার হার তাই করা যাবে না। আগে আশার সঙ্গে কথা বলে দেখতে হবে সে কি চায়, তারপরে বাকিটা দেখা যাবে। আদনানের মা পেছনে তাকিয়ে দেখেন সবাইকে। খাওয়ার টেবিলে বসে সবাই খাচ্ছে রাতের খাবার। খাওয়ার এক পর্যায়ে আদনানের মা বলে, আশা মা, তোর সাথে একটা কথা ছিল আমার।
আশা ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি বলো। তোকে আমি আমার মেয়ে করে আমার বাসায় নিয়ে যেতে চাই। তোর কি কোনো আপত্তি আছে? সবাই খাওয়া বাদ দিয়ে আশা এবং আশার ফুপির দিকে তাকায়। আশা খাওয়া দাওয়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আশার এমন তাকানো দেখে আদনান চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকায়। আশা তার ফুপির কথার কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। আশা কি চুপ করে থাকতে দেখে আদনানের মা বলে, কি হলো মা, বল, তুই কি আমার কথায় রাজি? আশা কিছু না বলে তার বাবার দিকে তাকায়। আশার বাবা আশার দিকে তাকিয়েছিলেন। আশার বাবা বলেন, দেখ মা, তোকে কেউ কোনো বিষয়ে জোরাজুরি করবে না। তোর মতামত কি সেটা তুই জানা ভেবে। তোর ফুপি চাইছে আদনানের সঙ্গে তোর বিয়ে দিতে। এই বিষয়ে আমি তোর ফুপিকে কোনো রকম কথা দিইনি। আমি তোর মতামতকে প্রাধান্য দিব। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। তোমরা যার সিদ্ধান্ত নেবে বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমরা আমার ভালোটাই চাও। আলহামদুলিল্লাহ। তারা সবাই জানতেন আশা তাদের নিরাশ করবে না। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। বড়রা সবাই মিলে ড্রয়িং রুমে আলোচনা করছে বিয়ের বিষয় নিয়ে। সামনে মাসে 22 তারিখে আশা আর আদনানের বিয়ে দিবে। বিয়ের ডেট ফিক্সড হতে নেহাল বলে, তাহলে আমার আর মেহেকের বিয়ের ডেটও ফিক্স করো। নেহালের কথা শুনে রাগী দৃষ্টিতে নেহালের দিকে তাকায় মেহেক। মেহেকের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নেহাল বলে ওঠে, আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়ে না দিয়ে তোমার ছোট সদস্যের বিয়ে করে দিচ্ছ। নেহালের কথা শুনে মেহেক বলে ওঠে, কিছুদিন আগে কে যেন বলেছিল আমার মতো মেয়েকে সে জীবনেও বিয়ে করবে না। তাহলে আবার সে কি মরে গেল নাকি যে বিয়ে করতে চাইছে? মেহেকের কথা শুনে সবাই হাসতে শুরু করে। নেহাল রাগী দৃষ্টিতে তাকায় মেহেকের দিকে। মেহেক নেহালকে পাত্তা না দিয়ে বলে ওঠে, বড় আব্বু, তুমি তো সাক্ষী আছো। আব্বু, বাড়ির সবাই, তোমরা সবাই তো সাক্ষী আছো। সেদিন কে যেন বলেছিল যে আমার মতো মেয়েকে সে বিয়ে করবে না। তাহলে আবার কি হলো যে বিয়ে করতে চাইছে? সে কি মরে ভূত হয়ে গেছে নাকি কোনো কারণে? সে তো বেঁচে থাকতে বিয়ে করবে না, তাহলে ভূত হয়ে আসে নাকি বিয়ে করবে আমায়? মেহেকের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এদিকে বেচারা নেহাল লজ্জায় এদিক ওদিক তাকাচ্ছে। রাগের মাথায় কী বলতে কী বলে ফেলেছে মাথা ঠিক ছিল না তখন। এখন বুঝতে পারছে রাগের মাথায় সব সিদ্ধান্ত নেওয়া ভুল হয়। বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় একদিন আশা আদনান মেহেক নেহালের বিয়ে দেবে। মুখ গোমরা করে বসে আছে মেহেক। রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে আগের কথা ভাবছে। ছোটবেলায় আম্মু নিজের হাতে খাইয়ে দিত, চুল বেঁধে দিত, রাতে ঘুমানোর সময় মজার মজার গল্প শোনাতো। মায়ের কথা মনে পড়লে কেমন চোখ ঝাপসা হয়ে যায়। মায়ের কথা মনে পড়ায় চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এদিকে নেহালের উত্তেজনায় ঘুম আসছে না। সে ভাবতেই পারছে না সেই মেহেককে নিজের করে পাবে। তার কেমন যেন নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মেহেকের একটা ছবি বের করে, ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, তুই তো সুন্দর কেন রে? তোকে অনেক অনেক ভালোবাসে। সে ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসে। তোর মায়ায় পড়ে গেছে আমি। এত মায়া কেন? তোর মায়া ভরা চোখে তাকিয়ে আমি মায়ে পড়ে গেছি জান। অনেক কষ্ট দিয়েছি না? তুমি যা বলবে তাই করবো পাখি। তাও আমার হও তুমি। আদনান আর আশা ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আশা আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আদনান তাকিয়ে আছে আশার দিকে। আদনান আশার দিকে তাকিয়ে বলে, তোর কোনো আপত্তি নাই তো এই বিয়েতে? প্রিয় মানুষটাকে বিয়ে করতে কিসের আপত্তি? তুমি আমাকে কিছু না বলে মিনমিন করে যেন বলে, আমার কোনো আপত্তি নেই। বাসার সবাই যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই রাজি। আদনান কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হুট করে আদনান একটা কথা বলে ফেলে, যা শুনে আশা চমকে ওঠে। মেহেক ছাদে দাঁড়িয়ে আছে চুল ছেড়ে দিয়ে। লম্বা চুলগুলো শীতের এই মিষ্টি রোদে শোকাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহাল। আর 1 সপ্তাহ পর তাদের বিয়ে। সে ভাবতেই পারছে না এই মিষ্টি মেয়েটা তার বউ হবে। ভিতরে ভিতরে অনেক অনুতপ্ত হয় নেহাল। ছেলেদের স্বভাব এই রকম যে তারা মেয়েদের দুর্বল মনে করে। মেয়েদের হাতের পুতুল পেয়েছে, যখন ইচ্ছা তখন নাচাবে, যেভাবে খুশি সেভাবে। মাঝে মাঝে খুব রাগ হয় এই পুরুষ জাতির ওপরে। তারা নারী জাতিকে খুব দুর্বল মনে করে। তা না হলে নেহাল একটা সামান্য বিষয় নিয়ে কীভাবে মেহেকের গায়ে হাত তুলল? ছেলেরা মনে করে মেয়েদের মন নেই, তাদের কষ্ট নেই, তাদের ফিলিংস নেই।
এক মনে মেহেকের দিকে তাকিয়ে আছে নেহাল। ভাবছে, অনুশোচনায় ভুগছে। সে কিভাবে পারলো হাত তুলতে তার ভালোবাসার মানুষটার গায়ে। রাগের মাথায় যে পুরুষ নারী জাতিকে সম্মান করতে পারে না, সে আসল পুরুষ নয়। কারণ রাগের মাথায় মানুষের আসল সত্তাটা বের হয়ে আসে। সে একটা পুরুষের মতো কাজ করেছে। আদনান আর আশা দুজনে মিলে ঘুরতে বের হয়েছে। আশা শাড়ি পরে নানা রকম ঢং করে পোজ দিচ্ছে, আর আদনান আশার ছবি তুলে দিচ্ছে। আদনান ছবি তুলতে তুলতে বলে, আর কত ছবি তুলবি? ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই কয়েকটা পিক তুলতে তোমার হাত ব্যথা হয়ে গেছে? প্রায় 70টা ছবি তুলছি, আর কত তুলবো? মাত্র 70টা ছবি? ওরে, একটা মানুষের এত ছবি তুলে লাগে? কারো লাগে কিনা জানি না, কিন্তু আমার লাগে। আশা মুখ বাঁকিয়ে বলে, বেশি কথা না বলে পিক তুলে দাও। বেচারা আদনান সে আশার কথা মতো পিক তুলে দেয়। মেহিক রুমে বসে থেকে হাতে মেহেদি দিচ্ছে। নেহাল মেহিকের রুমের দরজায় নক করে। মেহিক মেহেদি দিতে দিতে বলে, দরজা খোলা আছে। নেহাল বিছানায় বসে বলে, মেহু, কতদিন পরে নেহালের মুখ থেকে মেহু ডাক শুনে অবাক চোখে তাকায় মেহিক নেহালের দিকে। মেহিককে এরকমভাবে তাকাতে দেখে নেহাল মৃদু হেসে বলে, এতদিন পরে এই নামে ডাকা শুনে অবাক হলি? মেহিক বলে, একটু অবাক হয়েছি। আমার উপরে খুব রাগ না তোর? হঠাৎ এই কথা কেন মনে হলো তোমার? আমি জানি আমি যে কাজটা করেছি, তারপরে আমার সাথে কথা বলছিস, এটা অনেক। আপনার যে রাগ, এই রাগটা আগে কমান। এমন হুটহাট রেগে যাওয়ার স্বভাবটা আমার একদমই পছন্দ না। জানি না কি থেকে কিভাবে যে আমি আকাম করে ফেললাম। একটা কথা বলি, কখনো কোনো কিছু যাচাই না করে কারো মুখের কথা বিশ্বাস করে নেওয়া উচিত না। মানে চোখে যা দেখি, কানে যা শুনি, তা সত্য নাও হতে পারে। নেহাল মাথা নিচু করে বলে, সেদিন আপনি দিয়ার সাথে দিয়াকে হয়? দিয়া আমার ফ্রেন্ড হয়। আচ্ছা যাই হোক, বলেন কি বলতে এসছেন? 2 দিন পর তো বিয়ে, সবতে শপিং করে ফেললাম। তুই শপিং করবি না? আমার যা কিছু প্রয়োজন তা তো আপনি এনেই দিয়েছেন, তার শপিং করার কি প্রয়োজন? এইগুলো তুমি পছন্দ করে কিনে এনেছি, তোরও তো একটা পছন্দের ব্যাপার আছে। আপনি যেগুলো এনে দিয়েছেন এইগুলোই আমার পছন্দ হয়েছে, এক্সট্রা করে শপিং করা লাগবে না। বিয়ে কিন্তু একবারই হয়, তাই তোর যা পছন্দ তাই বিয়েতে পড়বে। আমার পছন্দ যে তোকে পড়তে হবে এর কোনো মানে নেই। আরে আপনি যেগুলো এনে দিয়েছেন ওগুলো আমার পছন্দ হয়েছে তো, আপনি ভালো করেই জানেন আমার পছন্দ আমার আর আপনার পছন্দ একই। মেহু, লং ড্রাইভে যাবি? এই শীতের রাতে লং ড্রাইভ? শীতের রাতেই তো মজা লং ড্রাইভে। আমি যাবো না, এই শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই, আমি গরম করে দিব, ঠান্ডা লাগবে। ঠোঁট কামড়ে মৃদু হেসে কথাটা বলে মেহিককে চোখ মারে। মেহিক লজ্জা পেয়ে নিহালকে মনে মনে বকা দেয়। নিহাল বলে, কি হলো, যাবে না? চল যাই, অনেক মজা হবে। ঠান্ডা লাগলে তোমার মজা বের করে দেয়া হবে 2 দিন পরে। বিয়ের পর এমনিতে ঠান্ডা, তার থেকে বিয়ের আগে ঠান্ডা লাগানো অনেক ভালো, কয়েকদিন রেস্ট পাবি। বলেই হাসি দেয়। বেচারি মেহিক লজ্জায় কিছু বলতেই পারছে না। তুই কি উঠবি নাকি বসে থাকবি? আমি উঠবো না, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না তুমি কান ধরে উঠবস করো। দেখ, আমি অনেকবার সরি বলছি, আমি কান ধরে উঠবস করতে পারবো না। তাহলে আমি বাসায়ও যাব না। এটা কি ধরনের বাচ্চামো আশা? কয়েকদিন পর তো তুই বাচ্চার মা হবি, আর এখন তুই বাচ্চাদের মতো জেদ করছিস। তুমি এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? আমি যদি ওই রিয়াদকে বিয়ে করে নিতাম তখন কি হতো? কি আর হতো, আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াতাম। তুমি এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছো। জানো যখন ফুপি তোমার জন্য মেয়ে দেখতো আমার কতটা খারাপ লাগতো? আমি কাউকে বোঝাতে পারতাম না আমার মনের কথাটা। আশার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আদনান অসহায় তাকিয়ে আছে আশার দিকে। আশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি গিয়ে জানতাম আমার এই পিচি আশাটা আমাকে এত ভালোবাসে। আমি তো জানতাম পিচি আশাটা আমাকে দেখে ভয় পায়। আশা হুট করে একটা কাণ্ড করে বসে, যা দেখে আদনান চিৎকার করে বলে, উঠে তুই আমার শার্টের সর্দি মুছেছিস কেন? আদনানের কথা শুনে আশা খিলখিল করে হেসে ওঠে আর বলে, ঠিক হয়েছে। তবে রে, বলে আশাকে দৌড়ানি দেয়। আশা দৌড়াচ্ছে আগে আগে, আদনান আশার পিছন পিছন দৌড়াচ্ছে। ভুল শুধরে দিয়ে সাথে থাকাটাই ভালোবাসা। প্রিয় মানুষটার একটু ভুলের জন্য তাকে ছেড়ে দেওয়াটা ঠিক না। মানুষ মাত্রই ভুল, তাই তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত।
নেহাল আর মেহিক দুজনে লং ড্রাইভে বের হয়েছে। মেইন রাস্তায় গাড়ি আপন মনে চলছে, রাস্তা ফাঁকা, হাতে গোনা কয়েকটা গাড়ি চলাচল করছে। মেহিক নেহালের দিকে তাকিয়ে মনে মনে বলে, মানুষ স্বপ্ন দেখে আর আমি আপনাকে দেখি। মানুষ সুখ খোঁজে, আমি আপনাকে খুঁজি। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। কথাটা বলেই নেহাল মেহিকের দিকে তাকায়। মেহিক নেহালকে বলে, তাই নাকি? খুব ভালোবাসেন আমায়? কতটা ভালোবাসি যদি বোঝাতে পারতাম তাহলে আর আমাকে ছাড়া আর কিছুই চাইতে না। তুমি সবসময় আমাকেই চাইতে। তুমি মানো আর না মানো, তুমি শুধু আমার, মানে আমার। তুমি কি আমি কারোর সঙ্গে 1%ও ভাগ করে নিব না। তোমাকে আমি 100% চাই, 99% চাই না। অনেকে বাবা, কিন্তু আমার মতো কাউকে পাবে না। এই নেহাল অনলি ওয়ান পিস। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বলে দাও তুমি তাকে ভালোবাসো। নিজের অনুভূতি তার কাছে প্রকাশ করো। অন্ততপক্ষে এই অপেক্ষাটা থাকবে না যে কেন তাকে বলিনি, বললে সে আমার হতে পারতো। সারা জীবনে এই অপেক্ষাটা বয়ে বেড়াতে দরকার কি? কথাগুলো বলে ওঠে দিশা নেহালকে। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমি যে অন্যায় করে ফেলেছি মেহু, আমাকে কি মাফ করবে? একবার ওর কাছে গিয়ে সব কিছু খুলে বলো, তাহলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি মেহুর সাথে কথা বলবো। বিশ্বাস করো, আমার দম বন্ধ আসছে তোমাকে উপেক্ষা করে। আমার ভীষণ কষ্ট হয়। আর শেষমেশ মেহু কিনা একটা ছেলের সাথে দেখা করতে এসছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার মেয়ে এরকম করতে পারে। আরে বাবা, সামান্য বিষয় নিয়ে এভাবে রাগ করছো কেন? দেখো, ছোট মানুষ বেশি বোঝে না, এটা ভুল করে ফেলেছে। রাগারাগি করার কোনো দরকার নেই। তুমি সুন্দরভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চাও, সব ঠিক করে নাও। এ বিষয়ে ওকে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় কি জানো, মেহু তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আর একটা কথা কি জানো, এই কথায় কথায় গালিগালাজ, হাত তোলা, রাগারাগি করা এটা একদম ঠিক না। ছেলেদের স্বভাবে এরকম, একটু কিছু হলেই গালাগালি, না হয় গায়ে হাত তোলা। অন্ততপক্ষে তোমার থেকে এরকম কিছু আশা করিনি। যাই হোক, ভুল করে ফেলেছো। এই দুজনার মধ্যে সব কিছু ঠিক করে নাও। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কিছু হয়েছিল। আমি আজ পর্যন্ত ফুলের একটা টোকাও দিইনি। সেই মেয়েটির গায়ে আমি হাত তুলেছি। আমার ভিতরে কি চলছে তোমাকে বোঝাতে পারবো না। অপরাধ বোধ হয় আমাকে করে করে খাচ্ছে। মানসিক মনে চিন্তা করতে গিয়ে আমি নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছি। কথাগুলো বলে ওঠে দিশা নেহালকে। মেহু আর নেহান নদীর পাড়ে এসেছে। হালকা হালকা বাতাস বইছে, হালকা কুয়াশা। দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। হুট করে নেহাল মেহুকে জড়িয়ে ধরে। মেহু নেহালের বুকে মাথা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। যদি আমার কোনো খারাপ দিকে আপনার চোখে পড়ে তাহলে বলে দিবেন, আমি শুধরে নেব ইনশাআল্লাহ। তবে কারো কথা শুনে যাচাই না করে আমার সাথে বাজে কিছু করলে এরপরে কিন্তু আর ক্ষমা করব না আমি, কথাটা মাথায় রাখবেন। কথাটা বলে মেহু মাথাটা তুলে নেহালের দিকে তাকায়। আমি কথা দিলাম কোনো অভিযোগ করার সুযোগ দিব না। কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, আমি অনলাইনে যখন যাকে পাই আমি তার। মেহুর কথা শুনে হা হা করে হাসতে শুরু করে নেহাল। নেহালের সাথে মেহু হাসতে শুরু করে। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার, কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। কথাটা বলে নেহাল মেহুর কপালে অধর ছোঁয়ায়। যে প্রেমের কোনো শেষ নেই সেই প্রেম আমাদের হোক। যে প্রেমের কোনো শেষ নেই সে প্রেম আমাদের হোক। হাতে হাত রেখে কথাটা বলে ওঠে আশা আর আদনান। আশা আদনানকে বলে, আমি না একটা কথা অনেকদিন থেকে ভাবছি। কি কথা ভাবছো? সাবানের প্যাকেটে শুধুমাত্র মেয়েদের ছবি থাকে কেন? ছেলেটা কি গোসল করে না? আশার কথা শুনে আদনান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আশার দিকে। কি উত্তর দেবে আশার প্রশ্নের জবাবে? কি হলো, কি কথার উত্তর দিচ্ছ না কেন? কি উল্টাপাল্টা প্রশ্ন করিস? সাবান কোম্পানিতে জিজ্ঞেস করিস
কেন তারা ছেলেদের ছবি দেয় না? আমার মনে হয় ছেলেরা গোসল করে না, যেমন তুমি। আর সাবান কোম্পানির সাবানের প্যাকেটে শুধু মেয়েদের ছবি দেয়, কারণ মেয়েরা তো প্রতিদিন গোসল করে, যেমন আমি। আমি গোসল করি না, আর তুই প্রতিদিন গোসল করিস। দেখা যাবে 2 দিন পর থেকে কে কতবার গোসল করতে পারে। আদনানের কথা শুনে আশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান মুচকি হেসে বলে, অপেক্ষা কর, তখন দেখতে পাবি আমি গোসল করি কতবার। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। একসাথে আশা আর আদনান, নেহাল ও মেহেরের বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমান এই 2 নবদম্পতি বাসর ঘরে অবস্থিত। আশা করি তারা যেন এভাবেই পরিপূর্ণ থাকে।